নিহাল খানের আকুতির স্বরে মন নরম হলো না সোফিয়া খানের। তোমার সাথে আমার 15 বছরের হিসাব বাকি নিহাল। তুমি জানো আমি হিসাবে কতটা পাকাপোক্ত। আপাতত তোমাকে ক্ষমা করতে পারছি না। তোমার জন্য আমার জীবনের 15টা বছর নষ্ট হয়েছে। আমার জীবনের 15টা বছর ফিরিয়ে দিতে পারলে অবশ্যই তোমাকে গ্রহণ করব আমি, আর নয়তো জীবনের বাকি দিনগুলো নিঃসঙ্গ কাটাবে তুমি। তারপরও হাল ছাড়লেন না তিনি, বরং জেদি গলায় বলল, তোমাকে যখন খান বাড়িতে ফিরাতে পেরেছি তখন পিছু ছাড়বো না সোফিয়া। নিঃসঙ্গ রাত আমার একা ঘুমাতে ইচ্ছা করে না তুমি হিনা। তুমি দেখেও নি সোফিয়া, তুমি যেখানে যাবে আমিও তোমার পিছু পিছু ছুটবো। তুমি আমাকে কতদিন ফিরাবে সেটা আমিও দেখে নিব। খানবাড়ির জুড়ে এখন উৎসবের আবহ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা এলাকায় যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টি মুখ, আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝে হৃদের উপস্থিতি। গত দুদিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়ি ফিরতে পারেনি, আর না মায়ার সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সবকিছু যেন সুষ্ঠু হয়। হলেও তাই। হৃদের দৃঢ়তার ফলে সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। জয়ের উল্লাসের দিন শেষে ধরণীতে রাত নামতেই খানবাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়ি ফিরতে দেখা গেল। রাত তখন প্রায় মধ্যাহ্নে, হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ির উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল বিজয়ের রেশ কাটতে না কাটতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবেই শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে, কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাবাবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সেই 15 বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিল বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছেন। নিহাল খানের জয়ের উল্লাস সাক্ষী দেয় যে সুফিয়া খান আরও একবার নিহাল খানের রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসেবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে আর রাজনীতির পরেই আসে। যেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর প্রায়োরিটি লিস্টে প্রথম নন, সেখানে সুফিয়া খানের খানবাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পন্ন সুফিয়া খান আজও নিহাল খানের জয়ের নীরব দর্শক হলেন। জয় শেষে তিনি এবার নিজের নীড়ে ফিরতে চাইলেন। 15 বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই খানবাড়ি ত্যাগ করেছিলেন, আজও তিনি সেই একই নীরব বিদ্রোহ নিয়ে এই বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাত ভোর মায়াকে সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা যায় সর্বখানিক। সে ইতিমধ্যে খানবাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির ন্যাওটা পুত্রবধূ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগ করার মনোভাব ঠাউর করতে পারেনি। সুফিয়া খান তখন রাতের মধ্যভাগে খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। তখনই মায়ার টনক নড়ল। মুহূর্তেই হইচই করে কেঁদে কেটে সুফিয়া খানকে চাপটে ধরতে একে একে সকলের মধ্যে সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্ত বিষাদে পরিণত হলো। খানবাড়ি ভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করে। হেনা খান, আরাফ খান, মায়া সহ সকলে পথ আটকে দাঁড়াতে শক্ত সুফিয়া খান বিরক্তির কপাল কুঁচকালো। মায়া তখনও ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটাই তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছু পিছু মায়া সার্বক্ষণিক ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপ চলে যেতে পারতেন। মায়ার জন্য সকলের দৃষ্টিতে ভিড়ল। সবচেয়ে বড় কথা হলো ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়িও সুফিয়া খানের পথ আটকে দাঁড়িয়ে। বিরক্তির সুফিয়া খান নিজের আশেপাশে সকলের ভিড় দেখে মায়াকে খানিকটা ধমকের সুরে বললেন, মায়া ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়া ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সঙ্গে থেকে যান না আম্মু। মায়ার কথায় সুফিয়া খান উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলে কেমন অসহায় দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে। ব্যাপারটাই তিনি বেশ অস্বস্তি বোধ করতে মায়াকে নেমে গলায় ডাকলো, আমি বিরক্ত হচ্ছি মায়া, ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরো দৃঢ় করলো। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু, আপনি বিরক্ত হলেও ছাড়বো না। আপনি কিনা গোটা খান বাড়ি শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না।
মায়ার কথায় খানবাড়ির সকলে সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইলো এক একজন। সকলের হইচই সুফিয়া খান যেমন বিরক্ত তেমনি অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাতের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যি চলে যেতে চাও সুফিয়া? আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে আরাফ খানের দিকে তাকালেন। সোজাসাপটা উত্তরে বললেন। জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খান সম্মতি দিতে দিতে বললেন, বেশ, তোমার কথাই রইল সুফিয়া। তোমাকে আর কেউ বাধা দেবে না এই নিয়ে। অনেক তো হলো, আর এসব আর কতদিন চলবে? তুমি বা নিহাল, তোমরা কেউ ছোট নও। তোমাদের ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছো, তারপরেও তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মারা যাব। তোমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনই থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছেও আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকেই তাই করেছো, যেটা তোমাদের মন চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুজনের পেছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে আমরাও শান্তিতে মরতে চাই। তুমি যেহেতু খানবাড়িতে থাকতে চাইছো না, তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। গোটা 15 বছর তোমাকে ছাড়া নিহালের সঙ্গে কাটালাম। বাকি যে কদিন বাঁচবো সেটা তোমার সঙ্গে কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুজনই আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো। এক কাপড়ে চলো। আরাফ খানের কথাই তৎক্ষণাৎ হেনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল সেও যাবে। মায়ার কথার মাঝে গোটা খানবাড়ির সদস্যরা হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরাফ খানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতেই সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। সকলে খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু রাজনীতি নয়। শক্ত সুফিয়া খান নিজের কথায় অটল থেকে আরাফ খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা। কিন্তু তারপরও আমার পক্ষে খানবাড়িতে থাকা অসম্ভব। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ। ওনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটক তিনি আরো অনেক আগেই ধরে ফেলেছিলেন। তখনই তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরো কিছু বলবেন তার আগেই শোনা গেল নিহাল খানের ক্লান্তিময় কণ্ঠ। ঠিক আছে সুফিয়া, তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। পুরো খান পরিবারের জায়গা যখন তোমার ঘরে হবে, তখন আমার একা মানুষের জায়গাও তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকবো, তারপরও তোমার সঙ্গেই থাকবো। নিহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে, যেখানে নিহাল খানের সঙ্গে আয়ান রাদীপ দুজনেই দাঁড়িয়ে থমথমে মুখে নিহাল খানের দিকে চেয়ে। এই অসময়ে নিহাল খান এমন কথা বলবে কারো ধারণাতে ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে। এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন। তিনিও সুফিয়া খানের সঙ্গে খানবাড়ি ছাড়বেন বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তখনই খানবাড়িতে প্রবেশ করলো হৃদ। গম্ভীর হৃদের বিগত 2 দিনের ছোটাছুটি আর মাথা ব্যথায় চোখ দুটো রক্তিম হয়ে গেছে। এর মাঝে মা বাবার সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি তার কানে এসেছে। মূলত এজন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ার দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়া হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবেই চোখাচোখি হলো দুজনের। ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। হৃদ মায়ার মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো মায়ের তীক্ষ্ণ নজর দৃষ্টির দিকে। শেষ একটা সুযোগ সবাই ডিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নেই। আপনজনদের কাছে আত্মসম্মান নয়, ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেওয়া একটা শিক্ষা। আজ বাবার পাশে কেউ নেই, সবাই বাবাকে একা করে তোমার সম্মানে পুরো খান পরিবার দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তোমার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো
খান পরিবার নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথায় নীরব সম্মতি জানালো। সুফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে যে সুফিয়া খান শুনবেন সেটা সবাই জানে, সেই জন্য সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবে বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি। তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবার, সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানবে না। এসব পারিবারিক কলহ আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা দুই ভাই গোটা 15 বছর পার করেছি। এবার না হয় শেষটা সুন্দর হোক। নিজের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনো এমন নরম সুরে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মার বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছিলেন এতকাল? এই জন্যই রাদীপ বারবার আবদার করতো বাবা মার কাছে একত্রে হয়ে যাওয়ার। সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবন আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে বললেন, তুমি কি অসুস্থ হৃদ? হৃদ বুঝতে পারলো সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খান বাড়ি ছেড়ে যাবেন না। তাই হৃদ ও মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল, একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, অনমনীয়, সেই নারী যেন নিমেষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে, তাই তিনি মায়ের উদ্দেশ্যে বললেন। হৃদকে নিয়ে রুমে যাও মায়া। মায়া ততক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিল। হৃদের অসুস্থতা মায়ার চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করলেও হৃদের অসুস্থতার বিষয়টি ছিল জটিল। হৃদের মাথায় পরপর দুটো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে, তাই নিয়মিত মেডিসিন চলে। চেক আপের জন্য লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু হৃদ সেই যে জেদ করে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিন নেওয়া হলো না। এতে করে হৃদের ব্রেইনে চাপ অনুভব হতে হৃদ ক্রমাগত অসুস্থ অনুভব করছে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতে মায়াও পিছন পিছন গেল। ঘরে ফিরে হৃদ সোজা ওয়াশরুমে ঢুকলো। অল্প সময় নিয়ে গোসল করে বের হতেই মায়াকে দেখলো বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কোনো কথা বলল না, মাথার শিরা ধপধপ করছে ব্যথায়। মায়ার নামিয়ে রাখা কাপড়গুলো হৃদ গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল প্যান্ট শার্ট নামালো কভার থেকে। হৃদকে পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবলো হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতে। হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ওষুধ মুখে পুরে অল্প পানি পান করতেই মায়া উঠে এসে হৃদের পিছনে দাঁড়িয়ে মৃদুস্বরে জানতে চেয়ে বলল, আপনি কি অসুস্থ? এতগুলো কিসের ওষুধ খেলেন? হৃদ মায়ার কথায় উত্তর না দিয়ে পুনরায় কবাট খুলল। ড্রয়ার হাতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ার পাসপোর্টও বের করতে মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে দেখে বলল, এই পাসপোর্ট দিয়ে কি করবেন? আপনি কই যাবেন? মায়ার জানা ছিল না হৃদের কাছে ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা বলতে না দেখে মায়া পুনরায় বলল, আপনি কথা বলছেন না কেন? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন? হৃদ হাতে দুটো পাসপোর্ট নিয়ে কাবাডে লাগালো। হৃদ ফোনের সাথে মায়ার ফোনটি হাতে নিয়ে অপর হাতে মায়ার হাত শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, চলো। কথাটা বলে হৃদ মায়ার হাত টেনে বাইরের দিকে হাঁটতেই মায়া আঁতকে উঠে বলল, চলো মানে কই যাব আমরা? নিশ্চুপ হৃদ অল্প উত্তরে বলল, লন্ডনে। হৃদের কথায় মায়ার মাথা ঘুরে ওঠার মতো অবস্থা। মায়া মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশ যাওয়ার মতো। মূলত মায়ার শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্রে হয়েছে, ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সেই দায়িত্ব পালন না করা পর্যন্ত ও কোথাও যাবে না। দ্বিতীয়ত খানবাড়ি ভর্তি মেহমান, মায়ার মা জয়ী সকলেই আছে খানবাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ার বেশ আনন্দেই দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনো শেষ হয়নি, তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশ গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশ যাওয়ার হলে আরো কয়েকটা দিন পর যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশ যেতে চায় না। সেই জন্য মায়া হৃদের থেকে নিচের হাত ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি কোনো লন্ডন টন্ডনে যাব না নেতা সাহেব। আপনার যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো, কেমন? মায়ার কথায় রাগে হৃদের চোয়াল শক্ত হতে দেখা গেল। তারপরও হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ার হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে মায়া চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ার চিৎকারে পুনরায় বসার ঘরের সকলে ভিড় জমালো।
হৃদের কাছে জানতে চাইলো কি হয়েছে। বিরক্তির হৃদ মায়ার উপর রেগে মেগে মায়াকে কাঁধে তুলে দিতেই আরাফ খান হৃদকে বাধা দিতে চাইলো মায়াকে নিয়ে যেতে। তক্ষুনি রাদীপ পাশ থেকে আরাফ খানকে আটকে বলল, বাধা দিও না দাদা ভাই। ভাই ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলে ভাই জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টি কানে যেতেই বিস্ময়কর হলো আরাফ খান। বলল, হৃদের ফ্লাইট মানে কবে ঠিক করলো ওরা লন্ডনে যাবে? অনেক আগেই টিকিট করা ছিল, আজকের তারিখের। ওরা ফিরবে কবে? সঠিক বলতে পারছি না। আসিফ যাবে ওদের সাথে? না। আরাফ খান বুঝলেন হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খানবাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভেতরে ফেলতে ফেলতে সে উঠে বসলো। হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরে দাঁড়িয়ে। সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকায় ফিরে যাবে হৃদের কোম্পানির কাজে। দেশের বাইরে থেকেও হৃদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে, এমনটাই নির্ধারিত। হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতেই হেলিকপ্টারের পাখা গোল গোল করে ঘুরিয়ে আকাশে উড়ে যেতেই মায়া আতঙ্কে হৃদকে দুহাতে জাপটে ধরল। হৃদ মায়াকে না ছুঁয়ে শক্ত হয়ে বসলো। তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ। এখন রাত 12টা। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছতে হেলিকপ্টারে ঘন্টা 2 লাগবে। এর মাঝে হৃদের মাথা ব্যথাটা খানিকটা কমে আসলো, আরাম পেত বলে মনে করলো হৃদ। হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করছে, কিন্তু মায়ার ফ্যাচ ফ্যাচ কান্নায় তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না, বরং মায়ার দিকে কটমট করে তাকিয়ে বলল, দুনিয়ার সব বোঝো, শুধু আমাকে ছাড়া। সবাই তোমার প্রায়োরিটি লিস্টে পড়ে, শুধু আমি ছাড়া। জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নেই। আমি মরে গেলে মূল্যায়ন করবে তো হৃদ? হৃদের কথায় মায়ের তৎক্ষণাৎ কান্না থেমে যায়। ভেজা দুই চোখের মনি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের ওপর। মায়ার নীরবতা বুঝে হৃদ চোখের ওপর হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে। মায়া তখনও স্থির দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে। পুরোটা সময় মায়া আর কোনো কথা বলল না, শুধু নিশ্চল দুই চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগলো। হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল। ঢাকা পৌঁছতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায়। হৃদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখান থেকে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি টানলো সোজা এয়ারপোর্টে। সময় থাকতে শেষ রাতের আগেই মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো। হৃদ এক হাতে মায়ার হাত চেপে অপর হাতে দুটো পাসপোর্ট নিয়ে হাঁটলো কাউন্টারের দিকে। প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতেই প্লেনটি সময় নিয়ে আকাশে উড়াল দিল দীর্ঘ পথ পাড়ি দিতে। প্লেন জার্নির পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টুস শব্দটিও করলো না, কেমন চুপচাপ বসে রইল বাড়ির কাপড়ে। মায়ার গায়ের এই শাড়িটা আজ মায়ার শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনাগোনা থাকবে বলে। সেই শাড়ি পরে হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া। হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকুও দিল না, অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে। বাংলাদেশে গরম, অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা। এখন সময় 10টা, বাংলাদেশ সময় হয়তো বিকাল 3টা নাগাদ হবে। মায়া লন্ডনে এসেছে পর থেকে বাংলাদেশের কারোর সাথে কথা হয়নি। হয়তো হৃদের হয়েছে, তবে হৃদ মায়াকে কিছু বলেনি এই বিষয়ে। মায়ারা আজ সকাল 7টা নাগাদ লন্ডনে এসে পৌঁছয়। এয়ারপোর্ট থেকে হৃদের লোক এসে মায়াদের রিসিভ করে। তারপর ওরা একটি হাসপাতালে যায়। মায়া হাসপাতালটির নাম জানে না, তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল। তাই আজ মায়ারা লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেকআপের জন্য। রাতের ব্যাপারটাই মায়া হৃদের উপর অভিমান করে বসে নেই, বরং মায়া হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিশ্চুপ। মায়ার জীবনের স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক। হৃদের আগে মায়ার জীবনে কখনো কাউকেই প্রথম প্রায়োরিটিতে রাখেনি। মায়ার প্রথম প্রায়োরিটি মায়ার স্বামী। হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানতো না, জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না। এখন মায়ার নিজেকেই অপরাধী মনে হচ্ছে। তখন হৃদকে বাধা দিয়ে মায়ার স্বামী নিশ্চয়ই মনে
মনে করছে মায়া ওর স্বামীর মন বোঝে না। সত্যি কি তাই? মায়ার তীব্র অপরাধবোধে কান্না পেল। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতেই মায়া নিজের পাশে কারো উপস্থিতি টের পেল। মায়া ঘাড় বেঁকে তাকাতেই দেখলো হৃদ সবে গোসল করে কোমরে তোয়ালে বেঁধে খালি গায়ে দাঁড়িয়েছে। ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো। মায়া হৃদের মুখের দিকে তাকিয়ে থাকতে হৃদ কপাল কুঁচকে মায়াকে পরখ করলো। হৃদ মায়াকে সেই ঘন্টাখানেক আগে বলেছিল গোসল করে ফ্রেশ হতে, অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পথে চেয়ে আছে। কি এত ভাবছে কে জানে। তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসায় হয়তো মায়া এখনো অভিমান করে বসে। আর এই ব্যাপারটাই হৃদ চট করে বিরক্ত বোধ করলো। মায়ার দিকে বিরক্তির চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হবে না? হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। হৃদের ভেজা শরীরে দুহাতে চাপটে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব, আপনাকে ভালোবাসার স্বাদ এই জন্মেও শেষ হবে না। হৃদ বুঝতে পারলো মায়া হৃদের রাতে বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে। হৃদ মায়াকে দুহাতে জড়িয়ে নিতে নিতে বলল, তাই? হুম। পরন্ত বিকেল, রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, তার শেষ আলোয় রাঙা পৃথিবী। এমন এক সোনালী বিকেলে জুঁয়ের মন ভালো নেই। যদিও খানবাড়ি আজও গমগম করছে অতিথিদের পদচারণায়। আজ মায়া লন্ডনে যাওয়ায় তৃতীয় দিন, আর তার অনুপস্থিতিতে জুঁই অনুভব করছে এক গভীর শূন্যতা। উপরন্তু নিহাল খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততা জুঁইয়ের একাকিত্বকে আরো বাড়িয়ে তুলেছে। মায়ার মা রেহেনা বেগমকে কাল আরিফ এসে নিয়ে গেছে। শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে চট্টগ্রাম এসেছিলেন ফাহাদের সঙ্গে। রেহেনা বেগমও ওনার নতুন পুত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে। ফাহাদ গতকাল শ্বশুর বাড়িতে গিয়েছিল বউকে ফেরাতে। অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা চেয়ে অবশেষে মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরেছে সেও। মুক্তার অবশ্য মায়ার সঙ্গে দেখা হয়নি। তার আগেই হৃদ মায়া পাড়ি জমায় লন্ডনে। তবে খানবাড়িতে ফিরে জুঁয়ের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে মুক্তা জুঁয়ের সঙ্গেই আছে খানবাড়িতে। দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটিয়ে আরিফ তার বাবা শফিকুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে ফিরে যায় নিজ বাড়িতে। শফিকুল ইসলাম চেয়েছিলেন এই সুযোগে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনুতপ্ত স্বীকার করবেন এবং হৃদকে জামাতা হিসেবে বরণ করে নেবেন। কিন্তু হৃদ ও মায়ার হঠাৎ লন্ডনে চলে যাওয়ায় তার সম্ভব হয়নি। তবুও শরীফুল ইসলাম আরিফের সঙ্গে মায়ার শ্বশুর বাড়িতে এসেছিলেন এক ফাঁকে কাল। আরাফ খান, হেনা খান, নিহাল খান, এমনকি সোফিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন, অনুতপ্ত হলেন। খানবাড়ির কেউই অতীতের তিক্ততাকে মনে ধরে রাখলেন না, বরং সাদরে গ্রহণ করলেন শরীফুল ইসলামকে। দুই পরিবারের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার এই খবর মায়ার কানেও পৌঁছিয়েছে। সরাসরি দেখা না হলেও ফোনে সে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছে। হৃদ যদিও এ বিষয়ে নীরব ছিল, তবে মায়ার উচ্ছ্বাস সে কেবল নীরব চোখে তাকলো। সে সহজে কিছু ভুলে যেতে পারে না, আর না কাউকে চট করে গ্রহণ করতে পারে। তার কাউকে ক্ষমা করতে সময় লাগে। যদি সে মায়ার পরিবারকে ক্ষমা করতে না পারে, তারপরও সে বউয়ের জন্য মায়ার পরিবারের সঙ্গে সখ্যতা বজায় রাখবে। মায়ার সাথে জুঁয়ের আজ বেশ ফোনালাপ হয়েছে 3টে নাগাদ। এখনো পরন্ত বিকেল, সন্ধ্যা নেমে এসেছে। ঘড়িতে তখন 5টা। পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে। জুঁই আয়নের ঘরের বারান্দায় রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। খানবাড়ির কোলাহলেও ওর মন ভারাক্রান্ত। মায়ার অনুপস্থিতি আর আয়নের ব্যস্ততা আজ জুঁইকে একাকী করে তুলেছে। জুঁইয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতেই জুঁই চমকে উঠল। পেছন থেকে আয়ন জুঁইয়ের খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার মন খারাপ জুঁই? আয়নের উপস্থিতিতে জুঁইয়ের ভয়ার্থ মন শান্ত হলো। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে জুঁই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, না। আয়ন জুঁইকে টেনে নিচের দিকে ঘুরিয়ে জুঁইয়ের চোখে চোখ রাখলো। জুঁইয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, আপনার শ্বশুরবাড়িতে যাবেন জুঁই? আমার বাবা মায়ের সাথে দেখা করতে লন্ডনে যাবেন? আয়নের কথায় জুঁই বিস্মিত হলো, হতবাক গলায় বলল, লন্ডনে। আয়ন জুঁইয়ের হতবাক মুখটার দিকে তাকিয়ে জুঁইয়ের গালে হাত রেখে খুব স্বাভাবিকের ন্যায় আয়ন বলল, আম্মু বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার আবদার জানাচ্ছিল।
ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারিনি এতদিন। এখন চলুন না জুই, ঘুরে আসি। আপনার শ্বশুরবাড়িতে যাওয়াও হলো, সঙ্গে আমার প্রথম হানিমুনটা করাও হলো। আয়নের কথায় জুই লজ্জায় নত মস্তিষ্কের হতেই আয়ন হাসল। জুইয়ের উপর খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে আয়ন মোহাচ্ছন্ন গলায় বলল, কি যাবেন জুই? হুম। নত মস্তিষ্কের জুই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুহাতে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল, কিন্তু আয়নকে সরাতে না পেরে জুই প্রসঙ্গ পাল্টে বলল, আপনার আম্মা আব্বু বাংলাদেশে আসেন না কখনো? আসে, কিন্তু খুব কম। আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে, সেজন্য আব্বু ব্যস্ততার কারণে আম্মুর বাংলাদেশে আসা হয় না তেমন। তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন, আপনি কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হয়ে যাবেন নাকি? হুম, না, আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছা নেই। তবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি। ওরা যখন নিজের বুঝতে শিখবে, তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপরে লন্ডনে সেটেল হব না, বাংলাদেশেই থাকব। আয়নের মুখে ভবিষ্যৎ ছেলে মেয়েদের নিয়ে কথা শুনতেই জুই লজ্জায় গুটিয়ে গেল। জুইকে হঠাৎ লজ্জা পেতে দেখে আয়ন প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তেই বিষয়টি অনুধাবন করেই সে হতাশ গলায় বলল, আপনি এখনও আমাদের ছেলে মেয়েদের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুই? এতদিনেও আপনার লজ্জা ভাঙাতে পারলাম না, তাহলে আমি বাবা হব কবে? আমার আগে যদি হৃদ বাবা হয়ে যায়, তাহলে আমার ছেলে কেস খেয়ে যাবে জুই। হৃদ যে তেরা লোক, ও তো মেয়ে বিয়ে দিতে চাইবে না আমার ছোট ছেলের কাছে। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দেবেন জুই। আয়নের কথা শুনে জুয়ের লজ্জা আরো বাড়ল। সে মুখ নিচু করে নিতে আয়ন জুয়ের থুতনি ধরে মুখটা উপরে তুলে চোখে চোখ রাখলো। জুয়ের গালে আলতো করে চুমু খেয়ে আয়ন বলল, শোনেন জুই, আপনি লজ্জা পাচ্ছেন, এতে আর কোনো সমস্যা নেই। দরকার হলে আরও টজ্জা পাবেন, আমি সেই ব্যবস্থা করে দিব আপনাকে। কিন্তু তারপরও আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে, বুঝেছেন? আমি কিন্তু খুব সিরিয়াস। বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আয়নের কথায় জুই লজ্জায় আয়নকে দুহাতে জড়িয়ে আয়নের প্রশস্ত বুকে মুখ লুকাতে লুকাতে বলল, আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার। জুইয়ের কথায় আয়ন দুহাতে জুইকে জড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সঙ্গী হিসাবে পেয়ে জীবনটা রঙিন মনে হচ্ছে জুই। আমার রঙিন জীবনের আপনি প্রিয় পূর্ণতা। তারপর দিনগুলো এভাবেই কাটছিল। তার এক সপ্তাহ পরপরই আয়ন জুইকে নিয়ে লন্ডনে পাড়ি জমালো। আয়ানের মা বাবা খুব সাদরেই গ্রহণ করলো জুইকে। জুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা 2 মাস কাটালো লন্ডন শহরে। এর মাঝে জুইদের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্ল্যাটে। মায়াও জুইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোচালো। হৃদের চিকিৎসা আর কাজের ফাঁকেও রাতবিরেতে হঠাৎ করেই মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডন শহরের অলিগলিতে। আবেগে মায়া যেন এক অন্যরকম হৃদ খানকে আবিষ্কার করলো নিজের স্বামী স্বরূপ, যে হৃদ নিজের ব্যক্তিত্বের গণ্ডি ভেঙে মায়ার জন্য সবকিছু করতে রাজি। মায়ার আবদারে হৃদ কখনো কখনো বিরক্ত হলেও সে মায়ার চাওয়া অপূর্ণ রাখতো না, বরং বউয়ের আবদারটুকু পূরণ করতে পেরে যেন সেও স্বাচ্ছন্দ্য বোধ করত। এর মাঝে কেটে গেল মায়ার উল্লাসের দিনগুলো। লন্ডনের শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ার কাছে ছিল স্বপ্নের মতো। হৃদ মায়াকে নিয়ে 20 দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায়। সেইবার মায়ার ভীষণ মন খারাপ হয় কেন হৃদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে সে নিয়ে। মায়ার এই লন্ডন শহরে হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে। এখানে হৃদ মায়াকে সময় দেয়। শত ব্যস্ততায়ও হৃদ মায়াকে একা ছাড়ে না হারিয়ে ফেলার ভয়ে। এই যে মায়াকে সর্বত্র নিজের পাশে রাখছে, সেটা বাংলাদেশে ফিরে গেলে হৃদ রাখবে না। তখন মায়া স্বামীকে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়াকে একা করে। সেই জন্য মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহর ছাড়ুক। কিন্তু মায়ার চাওয়া আর না চাওয়া থেকে কিছু আসে চাই হৃদের? মায়া লন্ডন আসাতে চাইনি বলে হৃদ জোর করে নিয়ে এলো। আর এখন মায়া যেতে চাচ্ছে না, অথচ হৃদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে। তবে হৃদ মায়াকে বলেছে সে মায়াকে নিয়ে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ড। তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া। তারপরও হৃদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতে হবে। হৃদের কথা অনুযায়ী মায়া তাই করলো। হৃদের হাত ধরে বাংলাদেশে ফিরল। কিন্তু বিপত্তি ঘটলো মায়ার হৃদের সঙ্গে থাকা নিয়ে। মায়া চাই ও শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে, কিন্তু হৃদ মায়ার সকল চাওয়াই জল ঢাললো।
হৃদ পরিষ্কারভাবে জানালো তার বউ তার সঙ্গে তার বাড়িতেই থাকবে। মায়ার হৃদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না। মায়ার হৃদের বাড়িতে একা থাকতে প্রথম প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো। চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না, অথচ হৃদের বাড়িতে মানুষ আছে, কিন্তু তারা সবাই বডিগার্ড আর নয়তো বাড়ির কাজের লোক। মায়ার টাইম পাস করার মতো কেউ নেই। হৃদ রাতে বাসায় ফেরে, আর দিনে মায়ার একাকিত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে হৃদের কাছে। মায়াকে চট্টগ্রামে সুফিয়া খানের কাছে রেখে আসতে, কিন্তু হৃদ তা করেনি। উল্টে হৃদ মায়াকে শাসায়, ধমকায় হৃদকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে।